প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ থেকো। এই অদ্ভুত পরিস্থিতি করোনা যে বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে, আমরা বলি করোনা সন্ত্রাস। সেই করোনা সন্ত্রাসে গোটা বিশ্বজুড়ে লকডাউন, তোমরা সবাই জানো। স্কুল কলেজ বন্ধ, কিন্তু পড়াশোনা তো বন্ধ নয়। তাই পড়াশোনা বন্ধ নয় বলেই এই অনলাইনে পড়াশোনার একটু ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে। তার জন্য বাঁকুড়া জেলা প্রশাসনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, এবং যে চ্যাপ্টারটা পড়াবো সেটা ইউনিট 3 দিয়ে তোমাদের দেখো জৈবনিক প্রক্রিয়া বলে একটা বইতে দেখবে আছে একটা ইউনিট, মানে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয় তার ফার্স্ট চ্যাপ্টারেই আছে, সেটা সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা ঢোকার পর আমি কিছু পার্টে পার্টে পড়াবো। পুরো চ্যাপ্টারটা আমি একেবারে পড়াবো না, আমি পার্টে পার্টে পড়াবো, এবং সেই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট। যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি, সংজ্ঞা, তার সমীকরণটা কি, তার সমীকরণটা কি, তারপর সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি প্রয়োজনটা কি, মানে কি লাগবে আমার জিনিসপত্র, ওইগুলো দিয়ে আমি কি তৈরি করবো, কি পাবো, মানে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। কিছু লাগবে জিনিস, কিছু ইনপুট, কিছু আউটপুট, সেগুলো কি। আর যেটা হচ্ছে যে এটা কোথায় হয়, ঠিক কোন জায়গাতে হয়, কখন হয়, আর কিভাবে হয়। এই পার্টে 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 আমরা 5-6টা পার্টে এই পুরো প্রক্রিয়াটা আমরা আস্তে আস্তে জানি। তো সালোক সংশ্লেষ শব্দটা অ্যাকচুয়ালি ইংলিশ শব্দ এসেছে ফটোসিনথেসিস, তোমরা অনেকেই জানো যেটা ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটাকে আমরা যদি সন্ধি করি, আমরা মানে সন্ধি বিচ্ছেদ যদি করি, তাহলে ফটোস প্লাস সিনথেসিস। ফটোস মানে হচ্ছে আলো, বাংলাতেই বলছি, আর সংশ্লেষ, সিনথেসিস সংশ্লেষ মানে আলোর উপস্থিতিতে কিছু সংশ্লেষ বা তৈরি করা, আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা। এই ফটোসিনথেসিস শব্দটা দিয়েছে বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস এই শব্দটা প্রথম প্রয়োগ করলেন, ফটোসিনথেসিস। এবং তিনি বললেন যে সবুজ উদ্ভিদ যাদের মধ্যে ক্লোরোফিল আছে, তারা আলোর উপস্থিতিতে কিছু খাবার তৈরি করতে পারে। খাবার, আমি খাদ্য বলছি বা খাবার, সেটা কি খাবার বা কি খাদ্য, আমরা এটা এক কথা বলি শর্করা জাতীয় খাদ্য। যেটা শর্করা জাতীয় খাদ্য, কি তৈরি করি আমরা, শর্করা জাতীয় খাদ্য। কেমন? এইবারে এই প্রক্রিয়াটা আমি আমার একটা বাস্তব আমাদের ঘরের মধ্যে যে রান্না হয় তার সঙ্গে তুলনা করব। যেমন আমার বাড়িতে যদি রান্নাঘর থাকে, আমার বাড়িতে রান্নাঘর প্রত্যেকের বাড়িতেই আছে, একটা রান্নাঘর, আমি কতগুলো শব্দ লিখবো। রান্নাঘর, একটা রান্নাঘর লাগবে, এটা রান্না করার জন্য একটু রাঁধুনি লাগবে। আমি খুব সহজ করে প্রথমে এটাকে উপস্থাপন করছি, রাঁধুনি লাগবে। আচ্ছা, রাঁধুনি লাগবে, রান্নাঘর লাগবে, আর কি লাগবে, একটা গ্যাস বা উনুন, কিছু একটা আগুন, আমরা যেটা বলি আগুন, সেটা গ্যাস হতে পারে, এখনকার দিনে বাড়িতে সবার বাড়ি গ্যাস আছে। আচ্ছা, আর কি লাগবে, কিছু কাঁচামাল। আমি ধরুন আজকে আমি বাড়িতে ঠিক করেছি, বাবা মাংস নিয়ে এসছে, মাংস রান্না হবে, তার মাংস লাগবে, তেল মশলা লাগবে, তাহলে কিছু উপকরণ লাগবে বা কাঁচামাল, আমরা বলি উপকরণ বা কাঁচামাল। এইবারে রান্না হলে কি হবে, রান্না হওয়ার পরে যদি মাংস রান্না করি, তার মাংস কি একটা বিভিন্ন প্রিপারেশন মাংস রান্না হয়, যেমন মাংসের ঝোল হতে পারে, মাংসের মানে চিকেন কারি হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে সেই মাংস রান্না করা খাবার, রান্না করা খাবার যেটা মাংস হতে পারে, অন্য কোনো খাবার হতে পারে। আর কি হবে, দেখবে মাংস রান্না করলে বা কোনো খাবার রান্না করলে, ভালো কিছু রান্না করলে সুগন্ধ বেরিয়ে আসে, গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা পাশের বাড়িতে যদি মাংস রান্না, আমরা এই বাড়িতে বসে বুঝতে পারি যে পাশের বাড়ির মাংস রান্না হচ্ছে, তাহলে একটা সুগন্ধ। এবারে এর সঙ্গে আমি তুলনা করবো কার, আমার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ যেখানে হয় সেটাই আমার রান্নাঘর। কোথায় হয় না, সবুজ উদ্ভিদের যে কোষ, কোষের ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি ক্লোরোপ্লাস্টকে কিসের সঙ্গে তুলনা করছি, তোমরা ক্লোরোপ্লাস্ট ক্লাস এইটা পড়েছো, এইটা তোমরা কোষের একটা অঙ্গাণু আমরা পড়েছো। তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মূল কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা। ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা সবুজ রঞ্জক থাকে, সেইটা আমাদের ওই রাঁধুনি। সরি, আমি এটা ক্লোরোফিল করবো, ক্লোরোফিল করবো। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমার রান্নাঘর, সেই রান্নাঘরের রাঁধুনি হচ্ছে ক্লোরোফিল। এখানে আগুন মানে একটা শক্তি, তাপ, তো এখানে আমার সৌরশক্তি, সূর্যের আলোক শক্তি, ওই যে ফটোস, যে ফটোস কথা বলছে আলো, সৌরশক্তি বা সূর্যের শক্তি।
উপকরণ কি কি লাগে? হ্যাঁ, রান্না করতে যেমন অনেকগুলো উপকরণ লাগে। উপকরণ লাগবে, কি লাগবে উপকরণ? একটা কার্বন ডাইঅক্সাইড লাগবে আর জল। জল তো রান্না করতে গেলে আমাদের কাজে লাগে। কার্বন ডাইঅক্সাইড জলে দুটো উপকরণ হলেই আমার চলবে। আর কিছুটা খনিজ লবণ, এটা আমরা নুন দিয়ে রান্নাতে কিছুটা খনিজ লবণ। তাহলে উপকরণ কি কি হলো? 1 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 নম্বর জল, আর কিছুটা খনিজ লবণ লাগবে। রান্না করা খাবার মানে সব রান্না হয়ে গেছে, রাঁধুনি রান্নাঘরে গিয়ে এই কাঁচামাল নিয়ে রান্না করে ফেলেছে। রান্না করার পর আমরা কি পাচ্ছি না, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। শর্করা যেটা আমরা বলি C6H12O6, এটা গ্লুকোজ। এটা গ্লুকোজের সংকেত, এটা গ্লুকোজের সংকেত। শর্করা জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবারটা কি অ্যাকচুয়ালি? সেটা গ্লুকোজ। তোমরা একটু মনে রাখবে, এই গ্লুকোজ উৎপন্ন করে কিন্তু উদ্ভিদ এই গ্লুকোজটাকে স্টার্চ রূপে জমা করে রাখে। মানে খাবারটা তৈরি করছে গ্লুকোজ রূপে, কিন্তু জমা করছি স্টার্চ বা শ্বেতসার রূপে। তাহলে জমা কি রূপে করবো আমরা? শ্বেতসার বা স্টার্চ রূপে জমা হয়, শ্বেতসার রূপে। আর বলেছিলাম রান্না করে সুগন্ধ বেরিয়ে আসে। পাশের বাড়ি মাংস রান্না হচ্ছে, আমি এই বাড়িতে বসেও গন্ধ পাই এই পাশের বাড়ি মাংস রান্না হচ্ছে না তেলে ভাজা হচ্ছে। এই সুগন্ধটা এখানে কি? অক্সিজেন। এই অক্সিজেন কিন্তু এই প্রক্রিয়া একটা বাড়তি প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসে। আর যে অক্সিজেনের উপর ভিত্তি করা পৃথিবী চলছে, আমরা যে অক্সিজেন নিই বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে, সেই অক্সিজেন এই অক্সিজেন, আর অন্য কোনো অক্সিজেন নয়। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন কোনো অক্সিজেন ছিল না। এই সবুজ উদ্ভিদ আসার পরেই কিন্তু অক্সিজেন এসছে, এবং অক্সিজেন এসছে বলেই আজ আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি। আমরা কেন? সমস্ত প্রাণীকুল এবং সমস্ত উদ্ভিদগুলোই অক্সিজেনকে কাজে লাগাচ্ছে। তো এই হলো আমার বাস্তব একটা ঘটনা দিয়ে আমি এইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এইবার আমি যেটা আসবো সেইটা হচ্ছে আমি সংজ্ঞা। তাহলে এখানে আমি সংজ্ঞাটা একটু ফর্ম করার চেষ্টা করবো, ডেফিনেশন, যে এটা সংজ্ঞা কিরকম হতে পারে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি এই পর্যন্ত। আমি সংজ্ঞাটা আমি তাহলে কিভাবে আসবো না, একটা প্রক্রিয়া, সালোকসংশ্লেষের একটা প্রক্রিয়া। সালোকসংশ্লেষ একটা প্রক্রিয়া, কিরকম প্রক্রিয়া? সালোকসংশ্লেষ জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, আমি সহজ করে বলছি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, দেখো আমি যেগুলো উপাদান করবো সেগুলো ব্যবহার করছি। ক্লোরোফিলের সহায়তায়, যেগুলো বলেছিলাম, ক্লোরোফিলের সহায়তায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, সবুজ রঙের রঞ্জক সহায়তায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে তারা, এই যে আমাদের যে শ্বসনের প্রক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাও টেনে নেয়, এবং মাটি থেকে জল নিয়ে সরল শর্করা জাতীয় খাবার তৈরি করে। সরল শর্করা, যেটা আমরা বলছিলাম গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এবং কি তৈরি করেছে বলেছিলাম? কি সুগন্ধ, মানে অক্সিজেন। এবং উপজাত বস্তু, আমরা ওটা উপজাত বস্তু বলি, মূল বস্তু নয়, বাড়তি উপজাত বস্তু রূপে অক্সিজেন উৎপন্ন করে, O2, অক্সিজেন মানে O2 উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষ বলে। আমি একটু বোর্ডে লিখেছি, তোমাকে একটু বলে দিচ্ছি, সংজ্ঞাটা একটু পড়ে দিচ্ছি। যে প্রক্রিয়া, এবার তোমাদের বলতে পারছে প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া। এই চ্যাপ্টারটা শুরু হয়েছে, তোমাদের দেবে 3 নম্বর ইউনিট শুরু হয়েছে জৈবনিক প্রক্রিয়া। এই চ্যাপ্টারটা শুরু হয়েছে জৈবনিক প্রক্রিয়া। আমি এটা এখানেই লিখিনি, আমি এটা এখানে লিঙ্ক করবো বলে বলিনি। এটা জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া তোমরা বলতে পারো। যে জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়ায় জীব দেহ, এই প্রক্রিয়াটা পদ্ধতিতে জীব দেহের মধ্যে হচ্ছে। যে জৈবনিক বা জৈবিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে
কি তৈরি করে? সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত বস্তু রূপে অক্সিজেন তৈরি করে বা উৎপন্ন করে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষ। মানে অ্যাকচুয়ালি এটা রান্না করা। কে রান্না করছে? সবুজ উদ্ভিদ। কি রান্না করছে? গ্লুকোজ, মানে গ্লুকোজ তৈরি করছে। সঙ্গে কি পেয়েছি বাড়তি আমরা? অক্সিজেন। এবারে এটাকে যদি আমরা সমীকরণ আকারে দেখি, সমীকরণ, আমি সমীকরণটা রেড কালারে একটু লিখি, তোমাদের হয়তো দেখতে পাবে কিনা একটু দেখবে। 6CO2 প্লাস 12H2, দেখো এটা আমরা ব্যবহার করেছিল। কার্বন ডাই অক্সাইড কোথায় নিয়েছি? বায়ুমণ্ডল থেকে। জল মাটি থেকে পেয়েছিল। আমি একটা তীর চিহ্ন দিলাম, অ্যারো দিলাম, উপরে লিখলাম সূর্যালোক আর নিচে লিখলাম ক্লোরোফিল। সে আগুন আর রাঁধুনি সাহায্য করেছিল। কি পেলাম আমরা? C6H12O6 এর গ্লুকোজ। সঙ্গে কি পেয়েছিলাম আমি? অক্সিজেন পেয়েছিলাম। অক্সিজেন আরেকটু আমার জায়গায় এদিকে কম আছে বলে আমি নিচে লিখছি। সঙ্গে কিছু জলও পাই, মানে এই পুরো জলটা ব্যবহার হয় না, কিছুটা জৈবিক জল হিসেবে থেকে যায়। এটা যদি ব্যালেন্স করি তাহলে 6O2 হবে আর এদিকে হবে 6CH2। তাহলে 6CO2 প্লাস 12H2O মানে কার্বন ডাই অক্সাইডের জল, উপরে সূর্যালোক, নিচে ক্লোরোফিল। এইগুলো দিয়ে রান্না করলে যেটা পাওয়া যায় এটা গ্লুকোজ, এটা আমি লিখেছি গ্লুকোজ। সঙ্গে পেয়েছিলাম অক্সিজেন, যেটা বাতাসে বাইরে বেরিয়ে চলে যায়, উপজাত বস্তু, আর কিছুটা জৈবিক জল পড়ে থাকে। এইটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণ। তাহলে এটা হচ্ছে সমীকরণ আমার। এই সমীকরণটা তোমাদের পরীক্ষাতে পড়ে, এটাই 2 নম্বরে একটা কোশ্চেন দেয়, সমীকরণ কি লেখো। আবার একটা প্রশ্ন দিতে পারে সালোক সংশ্লেষ সংজ্ঞাটি লেখো। আবার আমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কোথায় হয়, কোন কোষসমূহতে হয়। এরকম ছোট ছোট পাঠেও প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে আমি বললাম সংজ্ঞা, তারপরে এলাম সমীকরণ। সমীকরণে দেখলাম আমার এইটা এইটা এগুলো লাগছে। এবার এই সমীকরণ থেকে আমি কয়েকটা তথ্য তোমাদের বাড়তি দেব। এই যে সূর্যালোক আমি বলেছি, সূর্যালোক, সানলাইট, সূর্যালোকের একটা তোমাদের তথ্য দিই, তোমার জানলে অবাক হবে যে পৃথিবীতে যত আলো এসে পড়ে সূর্যের আলো, সব আলোটা কিন্তু সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় না। সূর্যালোকের মোট আপতিত আলোর 1 থেকে 5% সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষ, এটা স্টার মার্ক দিয়ে আমি একটা তথ্য লিখছি, সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। সূর্যালোকে যতটা আলো এসে পৃথিবীতে পড়ছে তার মাত্র 1 থেকে 5% শক্তি এসে পড়ে কোথায়, মানে শক্তি কাজে লাগায় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ভাবো অত সৌরশক্তির মাত্র 1 থেকে 5% কাজে লাগাচ্ছি আমরা। আরেকটা তথ্য দিয়ে রাখি যে কোন আলোতে সালোক সংশ্লেষটা হয়। আলো তো অনেক রকম বর্ণালী হয়, বিভিন্ন রকম তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো একটা মনে রাখবে, সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয় 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সব থেকে ভালো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সংঘটিত হয়। এইটাকে আমরা একটা শব্দ দিই, যদিও অনেকের কাছে এটা একটু জটিল হতে পারে, পার। এই দুটো তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, বাড়তি তথ্য। এর বলে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য থেকে কিন্তু সালোক সংশ্লেষ হয় না, ভালো হয় কত 400 থেকে 700 ন্যানোমিটার। এটা আমাদের সাধারণ আলো, মানে সাদা আলো যেটা আমরা বলি, এবং এই আলোটাকে আমরা পার বলি। আরেকটা তথ্য দিলাম কি না, টোটাল যা আলো আসে তার 1 থেকে 5% সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যবহৃত হয়। এই দুটি তথ্য আমি তোমাদের একটু বাড়তি দিয়ে রাখলাম। এবার আমি আবার আমার মূল জায়গায় ফিরে আসবো। আমি কি বলেছি, প্রথমে সংজ্ঞা বলেছি, তারপর তো সমীকরণ এলাম। এবার আমি জানবো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কখন হয়। তো এটা একদম সহজ সরল উত্তর, দিনের বেলা। আমি এবার এই দিকটা বুঝবো, এইদিকে তথ্যটা একটু থাকবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কখন হয়, প্রশ্ন হচ্ছে নেক্সট। আচ্ছা আমি এটাও মুছে দিচ্ছি, এটা আমার তো আর লাগবে না। তাহলে এইবার হচ্ছে নেক্সট কিছু আমার ক্যাটাগরি হচ্ছে কখন হয়। নেক্সট প্রশ্ন কখন হয়, তখন উত্তর বলছি দিনের বেলা আলোর উপস্থিতিতে হয়। আলোর উপস্থিতিতে হয়, দিনের বেলা আলোর উপস্থিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে
কোথায় হয়? শ্বসন প্রক্রিয়া কোথায় হয়? তার উত্তর হচ্ছে আমরা এক কথায় বলতে পারি যে কোনো উদ্ভিদের সবুজ অংশ হয়। আমি পাতা বলবো না, পাতা মুখ্য অংশ। উদ্ভিদের যে কোনো সবুজ অংশে, উদ্ভিদের যে কোনো সবুজ অংশে হয়, উদ্ভিদের যে কোনো সবুজ অংশে। অনেকের এই ধারণাকে যে শুধুমাত্র শ্বাস প্রক্রিয়াটা পাতাতেই হয়, না, পাতা মুখ্য অংশ। এর মুখ্য অংশ হচ্ছে অবশ্যই পাতা। মুখ্য অংশ কোনটা? অবশ্যই সবুজ পাতা। কিন্তু কাণ্ডে কি হয় না? হয়। লাউ গাছ তোমরা দেখেছো, কুমড়ো গাছ দেখেছো, সেগুলো কাণ্ডটা কেমন? সবুজ। পানি ফলে যদি তোমার মূল দেখো, রুট, সে পানি ফলের মূলেও কিন্তু শ্বাস হতে পারে। তাহলে পানি ফলের গাছ, যেটা তোমার পানি ফল অনেকে খাও, সেই পানি ফলের মূল যদি আমরা দেখি, সেগুলো শ্বাস হতে পারে। আবার লাউ কুমড়ো গাছের যে কাণ্ড, এখানেও শ্বাস হতে পারে। কিন্তু মুখ্য অংশ কোনটা? সবুজ অংশ হচ্ছে মুখ্য অংশ, হচ্ছে পাতা, সবুজ পাতা। আচ্ছা, প্রাণীদের হতে পারে? তো প্রাণীদের নর্মালি আমরা বলি না, প্রাণীদের শ্বাস প্রক্রিয়া হয় না, কিন্তু কয়েকটা প্রাণী থাকে, যেমন ইউগ্লিনা। ইউগ্লিনা নামক প্রাণীতেও কিন্তু হয়। ইউগ্লিনা নামক প্রাণীতেও হয়। ইউগ্লিনা নামক একটা প্রাণী আছে, মানে একটা প্রোটোজোয়া, সেটা হয়। ক্রাইসঅ্যামিবা বলে একটা আছে, ক্রাইসঅ্যামিবা বলে একটা আছে, সেখানেও হয়। এই দুটো প্রাণীর নাম একটু তোমরা মনে রাখবে, ব্যতিক্রমী। ইউগ্লিনাতেও হয় এবং ক্রাইসঅ্যামিবা। আর ব্যাকটেরিয়াতেও হয়। কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আছে, যেমন আমরা বলি নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল আমরা বলছি শৈবাল, কিন্তু অ্যাকচুয়ালি শৈবাল না, একটা ব্যাকটেরিয়া। এটা একটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে এই জায়গাগুলোতে আমার হয়। আবার বলছি কোথায় হয় না, সালোক সংশ্লেষ হয় সবুজ অংশ উদ্ভিদের, মূলত পাতা, তবে কাণ্ডও হতে পারে, যেমন কুমড়ো গাছ, লাউ গাছের কাণ্ড। মূলেও হতে পারে, যেমন বললাম পানি ফলের মূলে হয়। আবার প্রাণীদেরও হতে পারে, কিন্তু প্রাণীদের নর্মালি হয় না, দু একটা আছে তার ব্যতিক্রম। ইউগ্লিনাতে হয়, আর ক্রাইসঅ্যামিবা বলে একটা প্রাণী হয়, মানে দুটোই প্রোটোজোয়া, দুটোতে হতে পারে, দেখা যায়। আর ব্যাকটেরিয়াতেও হয়, যেমন সায়ানো ব্যাকটেরিয়া, এদেরও হয়। আরও আছে, অনেক ব্যাকটেরিয়া আছে, যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, এরকম একাধিক ব্যাকটেরিয়া আছে যেখানে কিন্তু সালোক সংশ্লেষ তারা করতে পারে। আমরা বলি অটোট্রপিক ব্যাকটেরিয়া, মানে নিজের খাবার নিজে তারা তৈরি করতে পারে। সব ব্যাকটেরিয়া যে পরজীবী এমন কোনো ব্যাপার নেই, অনেক ব্যাকটেরিয়া আছে তারা নিজের খাবার নিজে তৈরি করে দিতে পারে। তাহলে কখন হয় বললাম, কোথায় হয় বললাম। এবার এই পাতাটাকে আমি একটু বড় করে দেখবো, যে পাতাটা ঠিক কোন জায়গাটায় হয়, কোন জায়গায় পাতা হয়। তো আমি এটা একটু আবার মুছে দিচ্ছি, কেন কোথায় হয় সেটা আমার রইলো, কিন্তু পাতাটাকে একটু ইলাবোরেট করে দেখাবো, একটু বড় করে দেখাবো পাতা ঠিক কোন জায়গায় হয়। তো আমি যদি একটা পাতা তোমাদের এঁকে দেখাই, একটা পাতা মনে করো, এই সবুজ পাতাটা, এই পাতাটার একটা অংশ যদি আমি কাটলে আমরা দেখতে পাবো, এটা 1 নম্বর ছবি, দেখতে পাবো এখানে মেসোফিল কলা আছে। এই মেসোফিল কলার গায়েতে এবং ল্যাংচার মধ্যে কিছু কোষ আছে, ঠিক ল্যাংচা যেমন দেখতে হয় ঠিক সেরকম। এই কোষগুলোকে আমরা বলি প্যালিসেড প্যারেনকাইমা। কি বলি? প্যালিসেড। তোমাদের বই দেবে, ছবিও আছে, প্যারেনকাইমা। আর এই কলাটার নাম কি? পাতার মধ্যে যে কলাটা আছে এটার নাম কি? মেসোফিল কলা। উপরে প্যালিসেড প্যারেনকাইমা থাকে, নিচে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। উপরে প্যালিসেড প্যারেনকাইমা, নিচে স্পঞ্জি প্যারেনকাইমা। আর কলাটার নাম কি? এই কলাটা বা টিস্যুটার নাম হচ্ছে মেসোফিল টিস্যু বা মেসোফিল কলা। এবার এই প্যালিসেড প্যারেনকাইমাটা যদি একটু বড় করে আমি নিয়ে আসি, তাহলে 2 নম্বর ছবি মেসোফিল কলা, ঠিক আছে? তাহলে পাতার মধ্যে আছে মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে আছে প্যালিসেড প্যারেনকাইমা। এবার প্যালিসেড প্যারেনকাইমা যদি একটু বড় করে আমি দেখি, প্যালিসেড প্যারেনকাইমা কোষ তো একটা, তো কোষের মাঝখানে কি দেখা পাবো? একটা নিউক্লিয়াস থাকে। আর কি আছে? ক্লোরোপ্লাস্ট। এবার ক্লোরোপ্লাস্ট আমি একটু বড় করে টেনে নিয়ে এলাম, এটা 3 নম্বর ছবি। তাহলে পাতা একটা অংশ কেটে দেখছি, তার মধ্যে মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে আছে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। তো আমি একটা প্যালিসেড প্যারেনকাইমার কোষ দেখালাম, এটা প্যালিসেড প্যারেনকাইমা কোষ। সেই কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, আর এটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টটাকে বড় করে আমি একটু আঁকছি, ক্লোরোপ্লাস্টটাকে বড় করে আঁকছি একটু আমি। সেইখানে থরে থরে অনেকগুলো থালা বা থার্মোকলের যে প্লেটগুলো তোমরা দেখেছো, সেরকম থার্মোকলের প্লেট বা থালা যদি অনেকগুলো পরে পরে থরে থরে সাজিয়ে যদি ভাসিয়ে দিয়ে একটা পুকুরের জলে, ঠিক যেমন দেখতে লাগবে ঠিক সেরকম লাগে। মনে করো অনেকগুলো থার্মোকলের প্লেট তোমরা দেখেছো অনেকেই, বা প্লাস্টিকের ফাইবারের প্লেট অনেকগুলো পরপর রেখেছি, পুকুরের জলে ভাসিয়ে দিয়েছি।
ঠিক এরকম দেখতে লাগবে। এটা যে ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্টের এই যে পুকুরের জলের মধ্যে যে জায়গাটা বলছি এটা বলি ধাত্র বা স্ট্রোমা। কি বলি এটাকে আমরা? স্ট্রোমা। আর এই যে অনেকগুলো যে প্লেটের যে স্তম্ভটা এটা বলি গ্রানা। এই অ্যাকচুয়ালি গ্রানা এবং স্ট্রোমার মধ্যে এই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই গ্রানার মধ্যে হয় আলোক দশা, অ্যাকচুয়ালি দুটো দশা আছে, আমি এখনই বলবো। আলোক দশা হয় কোথায়? গ্রানাতে আলোক দশা হয়, আর অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে। দুটো দশাতে সংশ্লেষ সম্পন্ন হয়, দুটো পার্টে হয়। আলোক দশা প্রথমে হবে সেটা গ্রানায়, তারপরে অন্ধকার দশা হবে স্ট্রোমায়। এই পর্যন্ত তোমাদের দরকার। আবার বলছি, এটা পাতাকে কাটলাম, একটা সেকশন করে দেখছি। পাতার মধ্যে মেসোফিল কলা আছে। মেসোফিল কলা প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা আছে। তো প্যালিসেড প্যারেনকাইমাটাকে আমি দেখালাম একটু। কোষ, একটা কোষের নিউক্লিয়াস যেমন আছে, অন্যান্য কোষগুলো যেমন আছে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টগুলো বড় করে দেখালাম, এর 4 নম্বর ছবি। ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাচ্ছি স্ট্রোমা আছে, গ্রানা। গ্রানার মধ্যে হচ্ছে তোমার আলোক দশা হয়, স্ট্রোমার মধ্যে অন্ধকার দশা হয়। এবার গ্রানাটার একটা এই যে প্লেট, একটা প্লেটকে বলে থাইলাকয়েড। একটু দেখিয়ে দিই একটু। থাইলাকয়েড, থাইলাকয়েড। এর মধ্যে কিছু গোল গোল মার্বেলের মধ্যে জিনিস থাকে। যদি এরকম মার্বেলের মধ্যে জটিল গঠনটা এরকম পুরোপুরি নয়, এটা আমরা বলি কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম। এই নাম কেন কোয়ান্টোজোম হয়েছে? না, এই সূর্যের কোয়ান্টাম কণা বা ফোটন কণাকে শোষণ করতে পারে। এই কোয়ান্টোজোমই সূর্যের কোয়ান্টাম কণা বা ফোটন কণাকে শোষণ করতে পারে। এবার তোমার জানার ইচ্ছে হতে পারে, স্যার তাহলে এবার কোয়ান্টোজোমের মধ্যে কি আছে? আমরা তখন বলি এই কোয়ান্টোজোমটা যদি বড় করে আমরা একটু দেখি, তাহলে তার মধ্যে আছে আমার কি? সবুজ রঞ্জক। একদম সবুজ কালি দিয়ে আমি করবো। সবুজ রঞ্জক ক্লোরোফিল আছে। তাহলে বুঝতে পেরেছো ক্লোরোফিল কত ভেতরে আছে? যে রাঁধুনি একদম সবুজ রঞ্জক আছে ক্লোরোফিল, সেটা একদম ভেতরে আছে, সেটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে পাতার মধ্যে মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। সেই প্যারেনকাইমা কোষের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা স্ট্রোমা, এবং গ্রানা স্ট্রোমার মধ্যে ঘটনাটা ঘটে। আর গ্রানার মধ্যে আছে থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে আছে কোয়ান্টোজোম, কোয়ান্টোজোমের মধ্যে আছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল হচ্ছে মূল রাঁধুনি যে পুরো পদ্ধতিটাকে চালায়। এইবার আমরা আসবো সেই দুটো প্রক্রিয়া। গ্রানাতে চলছে আলোক দশা, আর স্ট্রোমাতে চলছে অন্ধকার দশা। এইটা একটু বলবো একটু আমরা। এবারে প্রক্রিয়া আমরা সরাসরি পদ্ধতিতে ঢুকে যাচ্ছি, সরাসরি পদ্ধতিতে চলে আসছি। সালোকসংশ্লেষ প্রক্রিয়াটার দুটো পদ্ধতি হয়, আমি একটু আগেই বলেছি। এক আলোক দশা বা লাইট রিঅ্যাকশন বলি, আর 2 নম্বর হচ্ছে অন্ধকার দশা বা ডার্ক রিঅ্যাকশন। অনেকে ধারণা থাকে যে আলোক দশাটা দিনের বেলা হয় আর অন্ধকার দশা রাত্রেবেলা হবে। না, দুটোই দিনের বেলা হবে। এইটা আলোক লাগবে, সরাসরি আলোক মানে আলোক লাগবে, এটা আলোক নিরপেক্ষ প্রক্রিয়া। এটা আলোক সাপেক্ষ, এটা আলোক নিরপেক্ষ প্রক্রিয়া বলতে পারি। তার জন্য এটা আমরা অন্ধকার বলছি, এটা আলো লাগে না। অ্যাকচুয়ালি আলোক দশাতে কিছু একটা এক্স আর ওয়াই তৈরি হবে, যে এক্স ওয়াইটা অন্ধকার দশায় কাজে লাগবে। যেমন আমাদের কারেন্ট থাকলে আমরা কি করি? ব্যাটারি থাকলে চার্জ করে রাখি, আবার যদি কারেন্ট চলে যায় তখন কি করে? ওই চার্জ ব্যাটারিটাকে ব্যবহার করি। ঠিক সেরকম হয় আলোক দশাতে এক্স ওয়াই এরকম কিছু জিনিস তৈরি করবে, যে এক্স ওয়াইটা অন্ধকার দশায় ব্যবহার হবে। তার জন্য অন্ধকার দশায় সরাসরি আলোর প্রয়োজন হয় না। এবার আলোক দশা কোথায় হয়? একটু আবার বলেছি, গ্রানাতে হয়। গ্রানা দেখিয়েছি আমি কোথায়? ক্লোরোপ্লাস্টে গ্রানা, সেই স্ট্যাকগুলো বা কলামগুলো। আর স্ট্রোমাতে হয় ধাত্র, যেটা ধাত্রতে হয় অন্ধকার দশা। তো প্রথমে আসবো এবার আমি আলোক দশা। তো আলোক দশা যখন আমি আসবো, আলোক দশাটাকেও আমি অনেকগুলো পার্টে পার্টে ভেঙে দিচ্ছি। কি করে হয়? না, 1 নম্বর 2 3 4 5 6টা পার্টে ভেঙে দিলাম। আলোক দশাকেও 6টা পার্টে ভেঙে দিলাম। এক হচ্ছে আলোক শক্তি গ্রহণ। প্রথমে কি করবে? ওই কোয়ান্টাম কণা যেটা বলছিলাম, যে কোয়ান্টাম কণা সূর্যের থেকে যে কোয়ান্টাম কণা বা ফোটন কণা যেটা আছে, সেটা কোয়ান্টোজোম, ওই যে গ্রানার মধ্যে ছিল যে কোয়ান্টোজোম গোল গোল মার্বেলের মতো জিনিস, সেটা শোষণ করলো। এটা আলোক শক্তি গ্রহণ। তাহলে এটা স্টেপটার মধ্যে কি বলবো আমরা? না, সূর্যের কোয়ান্টাম কণাকে বা ফোটন কণা, যার মধ্যে প্রায় 8.3 কিলো ক্যালোরি শক্তি থাকে, আমি একটু ভুল বললাম, 43 কিলো 43 কিলো ক্যালোরি শক্তি থাকে। একটা কোয়ান্টাম কণার মধ্যে প্রায় 43 কিলো ক্যালোরি শক্তি থাকে, সেটাকে সব গ্রহণ করলো। সেই শক্তিকে গ্রহণ করার হচ্ছে আলোক শক্তি গ্রহণ।
এবারে আলোক শক্তি গ্রহণ করলে কি হয়, অনেকটা শক্তি যখন ওই পাতার ওই কোয়ান্টামের মধ্যে ঢুকে যাবে, ওর মধ্যে কি ছিল, ক্লোরোফিল, ক্লোরোফিলগুলো উত্তেজিত হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, শক্তি যখন অনেকটা চলে আসছে তখন কি হবে, ক্লোরোফিলগুলো সক্রিয়করণ হবে। কি করে সক্রিয়করণ হবে না, এটা ধরো ক্লোরোফিল ছিল, এইখান থেকে এই শক্তিটা আসতে কি হলো, একটা ক্লোরোফিল একটা ইলেকট্রন বেরিয়ে গেল, একটা ইলেকট্রন বেরিয়ে গেল। হঠাৎ করে যখন অনেকটা শক্তি চলে আসবে একটা জায়গাতে, আবদ্ধ জায়গাতে, তখন সেই শক্তিটার জন্য কি হয়, ক্লোরোফিলের একটা ইলেকট্রন ছিটকে বেরিয়ে চলে যায়। এবং যখন ছিটকে বেরিয়ে চলে গেল তখন এটা স্টার মার্ক দিচ্ছি, মানে এই ক্লোরোফিলটা সক্রিয় না, এটা নিষ্ক্রিয় ক্লোরোফিল। আর ক্লোরোফিলের মানে স্টার মার্ক দেওয়া মানে সেটা সক্রিয় ক্লোরোফিল, ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল। তোমাদের মনে হতে পারে স্যার ক্লোরোফিলটা কি, আমি একটু বলে রাখি। ক্লোরোফিল হচ্ছে একটা কমপ্লেক্স গঠন, তার সংকেত আমি একটা লিখছি। ক্লোরোফিল দু রকমের হয়, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ সংকেত হচ্ছে C55, তথ্যটা তোমার বইতেও দেওয়া আছে। H72, 72টা হাইড্রোজেন আছে। O5N4 Mg, ম্যাগনেসিয়ামের যেটা মূল উপাদান, একটা মুখ্য থাকবে। আর ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে C55 H70 O6N4 Mg। ক্লোরোফিল এ তে সংকেত হচ্ছে এইটা, ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে এইটা। মুখ্য এনজাইম মানে মুখ্য ক্লোরোফিল হচ্ছে এ। এ যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তখন কাজে আসবে বি। তাহলে সেই ক্লোরোফিল এ থেকে একটা ইলেকট্রন ছিটকে বের করে দেওয়া হলো। এবার যে ইলেকট্রন ছিটকে বেরিয়ে গেল, ধরে নাও এটা ক্লোরোফিল এ ছিল, আমি পাশে দেখাচ্ছি, সেই ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন ছিটকে বেরিয়ে গেল এবং সেই ছিটকে বেরিয়ে যাওয়ার পর সেই ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেল। সক্রিয় ক্লোরোফিল কি করবে, এবারে পাতার মধ্যে যে জল ছিল সেই জলটাকে ভেঙে দিবে। জলকে ভাঙলে কি পাওয়া যায়, H2 কে ভাঙলে পাওয়া যায় H+, OH-। তাহলে এটা আমরা বলি জলের বিশ্লেষণ, জলের বিশ্লেষণ বা ফটোলাইসিস বলি। ফটোলাইসিস মানে আলোর প্রেজেন্সে এটাকে ভেঙে দেওয়া হয়, ফটোলাইসিস, ফটোলাইসিস বলি আমরা। এই ফটোলাইসিসটা প্রথম বিজ্ঞানী রবিন হিল বলে একজন বিজ্ঞানী প্রথম এটাকে পর্যবেক্ষণ করলে বলা হয়, এটাকে হিল বিক্রিয়াও বলা হয়, হিল বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা একটু করে দেখাচ্ছি আমি। তিনের বিক্রিয়াটা, তাহলে জলকে একটা সক্রিয় ক্লোরোফিল ভেঙে দিল। ক্লোরোফিলের মধ্যে স্টার মার্ক মানে সক্রিয় ক্লোরোফিল, ভাঙলে কি পাচ্ছি H+, OH-। এই যে ভেঙে দেওয়াটা এটাকে বলে জলের বিশ্লেষণ বা ফটোলাইসিস। এবং রবিন হিল এটা আবিষ্কার করেছিল, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, রবিন হিল এটা আবিষ্কার করেছিল বলে এটা হিল বিক্রিয়া বলা হয়। 3 নম্বরের পর 4 নম্বরে যখন আমি আসছি, এবার বলছে এটাতে ভেঙে দিলে এবার হবে কি, H+ আর OH- করবোটা কি, একে নিয়ে হবেটা কি। তখন পাতার মধ্যে একটা NADP বলে বস্তু থাকে, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তোমার বইতে পুরো নামটা লেখা আছে, একবার দেখে নিবে। আমি আবার বলছি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সেই নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট এই হাইড্রোজেনটা গ্রহণ করে। তার জন্য স্টেপটা আমরা কি নাম দিলাম, NADP, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই বিজারিত হয়েছে, তার NADPH গঠন। বিক্রিয়াটা নিচে দেখাচ্ছি আমি, NADP ছিল প্লাস একটা H+ নিল, দিয়ে NADPH+ হলো। H+ মানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে কিন্তু এখনো, তাহলে NADPH+ গঠন হলো। NADPH+ একটা গঠন তৈরি করলো, মানে একটা এ নিয়ে নিল। NADPটা কি, এই হাইড্রোজেনটা নিয়ে নিজে বিজারিত হয়ে গেল। 5-এ আসছি, এটা তার গতি হয়ে গেল। এটা কি হবে, OH। এই OH মূলকটা, এই OH আয়নটা ইলেকট্রনকে ত্যাগ করবে, ত্যাগ করে OH মূলক হবে এবং 4টে OH মূলক যুক্ত হয়ে কি হবে, দোঅণু জল তৈরি করবে। এটা বলি আমরা দোঅণু জল তৈরি করবে এবং সেটা ভেঙে অক্সিজেন পাবো। এটা আমরা বলি অক্সিজেন উৎপাদন। আমি এক্ষুনি বিক্রিয়া দেখাচ্ছি, স্টেপটার নাম হচ্ছে অক্সিজেন উৎপাদন। স্টেপটার নাম হচ্ছে অক্সিজেন উৎপাদন। স্টেপগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ঠিক আছে। এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ। এবারে NADPH ফর্মেশন একটা হলো গঠন, আর লাস্টে হচ্ছে অক্সিজেন উৎপাদন। 5 নম্বর স্টেপ হচ্ছে অক্সিজেন উৎপাদন। তাই বিক্রিয়াটা আমি নিচে করে দেখাচ্ছি। এই OH আয়ন প্রথমে একটা ইলেকট্রনকে বের করে হলো OH মূলক। এরকম 4টে OH মূলক যদি আমি জোগাড় করতে পারি তাহলে কি হবে, আমরা দোঅণু জল এবং এক অণু অক্সিজেন। সেই যে বলেছিলাম খাদ্য তৈরি করতে গেলে সুগন্ধ আসে, সেই সুগন্ধটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন কোন দোষে তৈরি হলো, এই আলো দোষে তৈরি হয়েছে। তাহলে দেখো, তাহলে H+ কে নিয়ে নিল, NADP নিয়ে NADPH+ তৈরি হয়ে গেল। আর OH- কে নিল, OH- তাহলে নেয়নি,
OH মাইনাস ইলেকট্রনটা বের করে নিচে OH মূলক হলো, চারটে OH মূলক মিলে কি করলো, জল এবং অক্সিজেন তৈরি করলো, যে অক্সিজেনটা বাইরে বেরিয়ে পাতা থেকে বাইরে বেরিয়ে চলে গেল। 6 নম্বর স্টেপ হচ্ছে এটিপি উৎপাদন। এইটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। এই 6 নম্বর স্টেপটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন এটা কি? না তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছিল, যে সক্রিয় হয়েছিল ক্লোরোফিল। তোমার তো মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার তো ইলেকট্রন তো বেরিয়ে গিয়েছিল, ও গেল কোথায়? তখন আমরা বলি এই যে ইলেকট্রন বেরিয়ে গিয়েছিল এই বিভিন্ন বাহকের মাধ্যমে, ধরো এ ক্যারিয়ার বাহক, বি বাহক ক্যারিয়ার, ঘুরতে 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 আবার সেখানে ফিরে আসতে পারে। এই যে ইলেকট্রন বেরিয়ে গিয়েছিল প্রথমেই বলেছিলাম, সেই ইলেকট্রন কিন্তু বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরতে 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 আবার সেই জায়গাতেই ফিরে আসতে পারে। কিন্তু কি হবে, বাহক দিয়ে যখন সে ঘুরবে তখন কি তার অনেক শক্তি অপচয় হয়ে যাবে। তোমাকে ঘরে বাবা বকেছে, তুমি ঘর থেকে বেরিয়ে গেলে রাগ করে আমি থাকবো না বাড়িতে। তুমি টোটোয় করে মামা বাড়ি গেলে 2 দিন রইলে, তাহলে গেলে পিসির বাড়ি গেলে বাসে করে 4 দিন রইলে, আবার রাগ কমে যেতে বাড়ি ফিরে এলে। তাহলে এখানে লস কার হলো? তোমার পকেটে যেটুকু আমার পকেট মানি ছিল সেটা খরচা হয়ে গেল। তাহলে সেই যে ইলেকট্রনটা শক্তিটাকে অপচয় করলো, আর সেই শক্তিটাকে অপচয় করাটা কাজে লাগিয়ে কি করলো, একটা এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে সে এটিপি তৈরি করলো। এই এটিপি তৈরিটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন, মানে আলোর উপস্থিতিতে এটিপি তৈরি। এইবারে এই এটিপি তৈরি বা ফটোফসফোরাইলেশন দু রকমের হয়। একটা সাইক্লিক, দেখতে পাচ্ছ, মানে যেখান থেকে ইলেকট্রন বেরিয়েছিল সেখান থেকে ঘুরে ফিরে এলো আবার। আর একটা হয় নন সাইক্লিক। সেটা বলতে গেলে তোমাদের বলতে হবে পাতার মধ্যে দুটো ফটো সিস্টেম আছে। আমার বাড়িতে যেমন ডিশ টিভি আছে, অনেকের বাড়িতে দুটো ডিশ টিভি আছে, দুটো অ্যান্টেনা আছে, সেরকম পাতার মধ্যে দুটো সিস্টেম আছে, একটা PS1 একটা PS2। তো সাইক্লিকে একটাই লাগে PS1, কিন্তু নন সাইক্লিকে দুটো ফটো সিস্টেমই লাগে, এবং সেখানে দেখা যাচ্ছে PS1 এর ইলেকট্রন চলে যাচ্ছে অন্য কোথাও, আর PS2 ইলেকট্রন দিচ্ছে PS1 কে, এবং এইভাবে কিন্তু সে শক্তি তৈরি করে। সেটা একটু জটিল প্রক্রিয়া, আমি একটু দেখাচ্ছি, আমি একটু এই পাশে দেখাচ্ছি। সাইক্লিক যেমন হয় নন সাইক্লিকও হয়। আমি বলছি ক্লোরোফিল এ 700 হচ্ছে PS1 এর মূল রঞ্জক, সেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে কোথায়, NADPH এর, মনে আছে একটা বলেছিলাম একটা গ্যাপ আছে, এই NADPH এর একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাকে দিয়ে দিল। তাহলে এইখানে একটা ইলেকট্রন ফাঁকা হয়ে গেল। এই ইলেকট্রনটা দিচ্ছে কে, ক্লোরোফিল এ 680 বলে আছে, এটা PS1 এটা PS2, এই ইলেকট্রনটা একে দিয়ে দিল। তাহলে এখানে ঘাটতি আছে, তাহলে এই ইলেকট্রন কে দিবে না, এই জলের থেকে যে OH মাইনাস থেকে মনে আছে ইলেকট্রন বেরিয়ে আসে, এই যে জলের থেকে OH মাইনাস থেকে যে ইলেকট্রনটা বেরোয়, সেই ইলেকট্রন জল ভাঙলে যে ইলেকট্রন বেরোয় সেই ইলেকট্রন দেওয়া হলো একে। এই পদ্ধতিতেও কিন্তু এটিপি তৈরি হয়, এই পদ্ধতিতেও কিন্তু এটিপি তৈরি হয়। তো আগে যেটা বলেছিলাম ইলেকট্রন যেখান থেকে বেরিয়েছে সেখানে যদি ঘুরে আসে এবং সেই পদ্ধতিতে এটিপি তৈরি হয়, তাহলে বলবো আমরা সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আর ক্লোরোফিল এ বা PS1 এ চলে গেল অন্য কোথাও, আর PS2 দিল PS1 কে, আর PS2 কে দিল অন্য কেউ, তাহলে এই ধরনের ফটোফসফোরাইলেশনকে আমরা বলি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। যাই হোক, সাইক্লিক হোক বা নন সাইক্লিক হোক, এটিপি তৈরি হচ্ছে, এটিপি উৎপাদন হলো। আর NADPH, তাহলে আমি প্রশ্ন হচ্ছে যে আলোর সাথে কি কি পেলাম আমরা? একটা পেয়েছি NADPH প্লাস, খুব গুরুত্বপূর্ণ, যেটা অন্ধকারে কাজে লাগবে। আরেকটা কি পেলাম, এটিপি, দুটো পেয়েছি। আরেকটা কি পেয়েছিলাম বাড়তি, যেটা বেরিয়ে চলে গেছে, সেটা অক্সিজেন। কিন্তু আবার অন্ধকারে কোনটা কাজে লাগবে, এই তিনটের মধ্যে এইটা কাজে লাগবে, মানে NADPH, আর কোনটা কাজে লাগবে, এটিপি। এবারে আমি অন্ধকারে চলে আসবো, অন্ধকারে চলে আসবো। আমার থাক অন্ধকারে মেখে নিয়ে আসি। অন্ধকারে কোথায় হয়ে পড়েছিলাম, অন্ধকারে কখনো কোথায় হয়ে পড়েছিলাম, কখন হয় এবং কোথায় হয়, হয় দিনের বেলাতেই। এটা অনেকেই বারবার সতর্ক করে দিচ্ছি, অন্ধকারে কিন্তু রাত্রেবেলা হয় না, দিনের বেলাতেই হয়, কিন্তু সরাসরি আলো লাগে না। ওই যে আলো দোষে যেগুলো পেয়েছি আমরা সেগুলো কাজে লাগাবো। কোথায় হয়, স্ট্রোমাতে হয়। স্ট্রোমা কি হয় না, গাছের পাতায় একটা RUBP বলে বস্তু থাকে, রিবিউলোজ বিসফসফেট। গাছের পাতায় একটা RUBP, রিবিউলোজ বিসফসফেট বলে একটা বস্তু থাকে, কেমিক্যাল, যে কার্বন ডাই অক্সাইড গ্রাহক, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ধরতে পারে। যে বলেছিলাম কার্বন ডাই অক্সাইড ব্যবহারে কতদিন বলেছিলাম উপাদান, তা আলো ধরতে কোথায় কার্বন ডাই অক্সাইড বলেছিলাম কি বলিনি, এইবার কার্বন ডাই অক্সাইড ব্যবহার আসবে। এই 6 অণু RUBP 6 অণু কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে নিল, মানে 1 অণু RUBP 1 অণু কার্বন ডাই অক্সাইডকে নিল। তো 6 CO2 আর 6 RUBP মিলে তৈরি করলো 12 অণু PGA।
এই আরইউপি হচ্ছে ইলেকট্রন কার্বন অ্যাসিড গ্রাহক। আরইউপি রিবিউলোজ বিসফসফেট, এটা যে কার্বন অ্যাসিড গ্রাহক, সে বায়ুমণ্ডল থেকে কার্বন অ্যাসিড টেনে এর সঙ্গে যুক্ত করলো। এটা 5 কার্বনের, আর এটা তো 1 কার্বন, বুঝতেই পারছো। দেখি তৈরি করলো 12 অণু পিজিএ। পিজিএ হচ্ছে 3 কার্বনে। তোমরা যে হিসাবটা দেখে নাও, তাহলে এখানে 6 1 6 6টা কার্বন, আর এখানে 6 5 30, 30 আর 6 36টা কার্বন। পিজিএ কত কার্বনে? 3 কার্বনে। 12 3 36, হিসাবটা ঠিক আছে? আবার বলছি 6 1 6 মানে 6টা কার্বন এখানে আছে, এখানে 5 6 30, 5 কার্বনে 6টা আছে, তা 6 আর 30 এ 36, এখানে ভেঙে কি তৈরি করলো? পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বনে 12 অণু মানে 36। আমার হিসাব ঠিক আছে। এই বস্তুটা তৈরি করার পরে এইবারে এই যে NADPH এবং ATP কে সাহায্য করছে, কিন্তু 12টা পিজি এর জন্য 12টা ATP কে সে ব্যবহার করলো। 12টা খরচা করে দিয়ে কি পাবো? 12টা ATP পাবো, এবং 12টা NADPH কে ব্যবহার করলো। যে বলেছিলাম আলোকের সাথে তৈরি হওয়া জিনিস অন্ধকারে সে কাজে লাগে। 12টা NADPH কে কাজে লাগালো, দিয়ে হলো 12টা NADP। মানে কি নিল সে? এটা অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। সে কি করলো? ওই হাইড্রোজেনটাকে নিয়ে অ্যালডিহাইড হয়ে গেল, অ্যাসিড হয়ে গেল অ্যালডিহাইড। তাহলে এই যে 12টা NADPH, তার হাইড্রোজেনটা 12টা পিজিএ কে দিয়ে দিল, আর সঙ্গে শক্তিও দেওয়া হলো। কি তৈরি হলো? 12 অণু PgALD ছিল অ্যাসিড, হয়ে গেল অ্যালডিহাইড। 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হলো 12 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এবারে 12 অণু PgALD ভেঙে যায়, 2 অণু PgALD এদিকে গেল, মানে একটা রাস্তাতে যাবে, আর 10 অণু PgALD একটা রাস্তাতে যাবে। আগে আমি এই 2 অণুটা দেখিয়ে দিই। 2 অণু PgALD গ্লাইকোলাইসিস বলে একটা পরে পদ্ধতি পড়বে তোমরা, যাই হোক, বেশ কিছু স্টেপসের মাধ্যমে তৈরি করবে গ্লুকোজ, মানে রিভার্স গ্লাইকোলাইসিস আমরা বলি। গ্লাইকোলাইসিসের উল্টো পথে হাঁটলে আমরা তৈরি করবো গ্লুকোজ। তো স্টেপগুলো তোমরা পরে জানবে যখন শ্বসন চ্যাপ্টারে পড়বে। তো বেশ কয়েকটা স্টেপসের মাধ্যমে সে কিন্তু গ্লুকোজ তৈরি করে। এটা আমার মূল উৎপন্ন বস্তু, সেই মাংস যেটা আমি বলেছিলাম যে চিকেন কারি হতে পারে, যাই বলো না কেন তোমরা, এটি আমার সেই মূল বস্তু তৈরি হলো। আর এটা সেই উপজাত বস্তু, আগেই তৈরি হয়ে বেরিয়ে চলে গেছে। এবার 10 অণু PgALD যেটা পড়ে রইলো, সেটা কি করলো? সেইটা বেশ কটা স্টেপস আছে। তোমাদের যখন তোমরা সায়েন্স নিয়ে 12 যদি কেউ পড়াশোনা করো, তখন এই স্টেপগুলো জানবে। 9 এ এতটা পর্যন্ত স্টেপ তোমাদের নেই। বেশ কটা স্টেপসের মাধ্যমে 6RUNP তৈরি করে। 6RUNP অনেকগুলো স্টেপস আছে, মানে অনেকগুলো স্টেপস আছে। দিয়ে 6RUNP পুনরায় কি তৈরি করবে? 6RUP। এটা RUNP পুরো নামটা বলি, আর এটার মধ্যে তাহলে দেখো, রিবিউলোজ মনোফসফেট, মানে এখানে একটা ফসফেট ছিল, এখানে রিবিউলোজ বিসফসফেট, মানে দুটো ফসফেট। রিবিউলোজ মনোফসফেট থেকে হলো রিবিউলোজ বিসফসফেট, মানে 1 থেকে 2 হতে হলে কি লাগবে? আমার আবার ATP দিতে হবে, ATP ফসফেটটা আমাকে দান করতে হবে। তাই এখানে আবার 6টা ATP কেও কাজে লাগাবো। 6টা ATP কাজে লাগে, 6টা ATP হলো। তাহলে এই 10 অণু PgALD বেশ কটা স্টেপসের মাধ্যমে তৈরি হলো 6RUNP, রিবিউলোজ মনোফসফেট। সে আবার ATP থেকে ফসফেট নিয়ে আবার RUP তৈরি করলো, যাতে প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে পারে। এটা যদি না হতো তাহলে তো একসময় RUP শেষ হয়ে যেত, তাহলে তার সাবস্টেন্সের প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। সেটা যাতে না হয়, এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য এটা রিজেনারেশন অফ RUP বলি। এটিতে গ্লুকোজ প্রোডাকশন, এই স্টেপটা বলতে পারি গ্লুকোজ উৎপাদনের প্রক্রিয়া, আর এই স্টেপটাকে আমরা বলতে পারি RUP পুনরুৎপাদন। তাহলে আরেকবার ছোট করে বলে দিচ্ছি, RUP হচ্ছে একটা গাছের মধ্যে বা স্টোমার মধ্যে থাকা একটা বিশেষ ধরনের বস্তু, যে কার্বন ডাইঅক্সাইডকে ধরলো, যে কার্বন ডাইঅক্সাইডকে 6CO2 কে ধরলো, যে 6CO2 কে ধরেছে, দিয়ে তৈরি করলো 12 অণু PgA। 12 PgA, 12টা ATP এবং 12টা ATP সহায়তা তৈরি করলো 12 অণু PgALD, মানে অ্যাসিড ছিল, হয়ে গেল অ্যালডিহাইড। এটা দুটো পার্টে ভেঙে গেল, একটা 10 একটা 2 যেটা 2 অণু PgALD, সে বেশ কটা স্টেপসের মাধ্যমে তৈরি করলো গ্লুকোজ, এটা মূল বস্তু, এটা আমার তৈরি করার মূল গল্পটা। আর বাকি যে 10 অণু PgALD রইলো, সেটা পুনরুৎপাদন করলো RUP। এখানে একটা মুখ্য এনজাইম লাগে, একটা তথ্য দিই তোমাদের। এখানে যে এনজাইম বা উৎসেচক এটার কোনো প্রক্রিয়া হয় না, সেটা হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কো এনজাইম হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি পাওয়া এনজাইম। যদি দুটো প্রশ্ন হয়, পৃথিবীতে কোন প্রোটিন সবথেকে বেশি পাওয়া যায়? রুবিস্কো। যদি প্রশ্ন করে কোন এনজাইম পৃথিবীতে সবথেকে বেশি পাওয়া যায়? রুবিস্কো। এটা কেন? সবুজ উদ্ভিদ থেকে বেশি কিছু নেই আমাদের। তা রুবিস্কো এনজাইম বললেও রুবিস্কো উত্তর হবে, প্রোটিন বললেও কোনটা বেশি পাওয়া যায় পৃথিবীতে, সেটাও রুবিস্কো উত্তর হবে। যাই হোক, তাহলে এইভাবে আমার তৈরি হলো গ্লুকোজ, আর তার আগেই তৈরি ছিল অক্সিজেন। আর এই যে আলো দোষে যে NADPH তৈরি ছিল ATP, সেটা আমরা কোথায় কাজে লাগিয়েছি? এই অন্ধকার দোষে কাজে লাগিয়ে। দেখো সেই ATP যেটা আমরা আলো দোষে পেয়েছিলাম, এই যে ATP, আর এই দেখো NADPH যেটা আমি আলো দোষে পেয়েছিলাম। এই যে এই দুটো জিনিস,
এই যে আমি রেড কালিতে দেখাচ্ছি, এই যে এই দুটো জিনিস যেগুলো আমরা আগে তৈরি হয়েছে আলো দশায়, সেইগুলো আমরা দেখো ব্যবহার হচ্ছে কোথায়? অন্ধকার দশায়। আমি তার জন্য মুছিনি, এটা আলো দশা, এটা অন্ধকার দশা, এটা গ্রানাদা হয়, এটা স্ট্রোমাদা হয়। এইখানে এই দুটো জিনিস তৈরি করলো, সেইগুলো লাগালাম আমরা এখানে কাজে। তাহলে এইভাবে আমরা কি পেলাম? মূল বস্তু গ্লুকোজ পেয়েছি, আর উপজেলা বস্তু রূপে কি পেয়েছি? আমরা অক্সিজেন পেয়েছি। এবং এই প্রক্রিয়াটা দিনের বেলাতে সংঘটিত হচ্ছে সবুজ পাতার মধ্যে। এবার তাৎপর্য যদি আমরা বলি, আমি এটা একটু মুছছি একটু। তাৎপর্যটা আমরা যদি বলি, দুটো তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট দুটো তাৎপর্য, এটা প্রশ্ন দেয় তোমাদের। একটা হচ্ছে খাদ্য তৈরি, খাদ্য উৎপাদন। পৃথিবীতে যত খাদ্য আছে, খাদ্য মানে কি আমরা কি চিকেন বিরিয়ানি বলো, সেগুলো আমরা বলছি না। একটা খাদ্য বলতে এটা শর্করা জাতীয় খাদ্য। এই প্রোটিনও কিন্তু শর্করা জাতীয় খাদ্য থেকে তৈরি হয় পরবর্তীকালে। এই শর্করা জাতীয় খাদ্য সেটা আমরা প্রাণীরা খাই, মানুষ খায় বা অন্য প্রাণী খায়, বা উদ্ভিদরা তো খেয়ে থাকবে, ওদের তো খাদ্য দরকার। যত খাদ্যই পৃথিবীতে আছে না কেন শর্করা জাতীয় খাদ্য, তার মূল উৎস কি? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা কোনোদিন কোনো গ্লুকোজ তৈরি হতে পারে না। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করা। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা শ্বসন প্রক্রিয়াতে নিঃশ্বাসের সময় কি করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। উদ্ভিদরাও ত্যাগ করে, অন্যান্য প্রাণীরাও ত্যাগ করে। তাহলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড ভর্তি, প্লাস তো পলিউশন। বুঝতে পারছো কত পলিউশন? এই প্রচুর কার্বন ডাইঅক্সাইডটাকে কে টেনে নিচ্ছে? যেন একদম আমাদের নীলকণ্ঠ মহাদেবের মতো। নীলকণ্ঠ কি বিষ? মহাদেব বিষ গরল পান করেছিল, সেরকম উদ্ভিদ কি করছে? পুরো কার্বন ডাইঅক্সাইড টেনে নিচ্ছে, টেনে খাবার তৈরি করছে। তার সাথে কি দিচ্ছে? বিশুদ্ধ অক্সিজেন। তাহলে ওরা আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইড টানছে, টেনে কি করছে? সে নিজে খাবার তৈরি করছে এবং সেই খাবার আমাদের দিচ্ছে, সঙ্গে কি দিচ্ছে? বাড়তি অক্সিজেন। অথচ আমরা কি নির্বিচারে আমরা গাছ কাটি, অরণ্য ধ্বংস করছি। আমরা ভাবছি না যে কি হচ্ছে। আমরা যদি এই জিনিসটা একটু মানুষকে বোঝাতে পারি যে এইটার জন্য আমরা বেঁচে আছি, আমাদের জন্য আমরা বাঁচিনি, ওদের জন্য আমরা বেঁচে আছি, তাহলে হয়তো মানুষ কোনোদিন বুঝবে অরণ্য নিধন বন্ধ হবে, জঙ্গল কাটা বন্ধ হবে, প্রকৃতি সুস্থ হবে, স্বাভাবিক হবে। তো এই হলো আমার চ্যাপ্টারের পাটে। আমি আরেকবার ছোট করে জিস্ট করে বলছি। একটা প্রথমে বললাম সালোক সংশ্লেষ সংজ্ঞা বলেছিলাম, সেটা বলতে গিয়ে তোমাদের আমি একটু বলেছিলাম যে আমার রান্নাঘরের সাথে তুলনা করেছিলাম। তারপর আমি বললাম দ্বিতীয় পার্টে আমি বললাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সমীকরণ। তৃতীয়তে বলেছিলাম কখন হয়। চতুর্থতে বলেছিলাম কোথায় হয়। কোথায় হতে বলতে গেলে যে সবুজ অংশে বলেছিলাম, কিছু প্রাণীর নাম বলেছিলাম যেমন ইউগ্লিনা কাইসেমতে হতে পারে, আবার কিছু ব্যাকটেরিয়াও বলেছিলাম যেমন সায়ানোব্যাকটেরিয়া। এবার যখন বলে সবুজ অংশ, তখন বলেছিলাম মূলত পাতার মধ্যে কোথায় এসে দেখিয়েছিলাম, আমি ছবিটা বুঝিয়ে দিচ্ছি, এখন হয়তো নেই। সেটা হচ্ছে পাতার মেসোফিল কলা, তার মধ্যে প্যালিসের প্যারেনকাইমা বা স্পঞ্জি প্যারেনকাইমা, তার মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রানা স্ট্রোমা, গ্রানাতে হয় আলোক বিক্রিয়া, স্ট্রোমাতে হয় অন্ধকার বিক্রিয়া। তোমার প্রশ্ন আসতে পারছে গ্রানাতে কেন আলোক বিক্রিয়া? না, গ্রানাতে আলোক বিক্রিয়া এই কারণেই যে গ্রানার মধ্যে আছে কোয়ান্টোজোম, যে সূর্যের আলোক শোষণ শক্তিকে টানতে পারে। এই ফার্স্ট স্টেপে লেখা ছিল এই সৌরশক্তিকে টানছে, এবং সে শক্তিকে টেনে কি করছিল, যখন সে অনেক শক্তি টেনে নিয়েছিল তখন তার ক্লোরোফিল একটা ইলেকট্রন ছিটকে ফেলে দিয়েছিল। যে ছিটকে যাওয়া ক্লোরোফিল, এই ইলেকট্রন ছিটকে গেলে ক্লোরোফিলটা সক্রিয় হয়ে গেছিল, সেই সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে দিল, যেটা হিল বিক্রিয়া বলা হয়। জল ভাঙলে H+, OH-। H+ কি করলো? H+ কে নিয়ে নিল কে? NADP দিয়ে তৈরি করলো NADPH, যেটা অন্ধকার দশায় কাজে লাগবে পরে। আর OH কি করলো? OH- ইলেকট্রন ত্যাগ করে OH মূলক হলো, OH মূলক থেকে তৈরি করলো জল এবং অক্সিজেন, যে অক্সিজেন বাইরে বেরিয়ে চলে গেলো, যেটা পৃথিবীর অক্সিজেন উৎস। আর ইলেকট্রন যখন ঘুরছিল, এই যে ইলেকট্রন প্রথমেই যেটা বেরিয়ে গেছিল, সেটা বিভিন্ন বাহুতে ঘুরতে আবার নিজের জায়গায় ফিরে এলো। যেটা বলছিলাম যে তোমাকে ঘরে বাবা বকেছে, তুমি ঘর থেকে বেরিয়ে গেলে, মাসির বাড়ি, পিসির বাড়ি, মামা বাড়ি করে ঘুরে আবার সেই ঘরের ছেলে ঘরে ফিরে এলো। লস কার হলো? তোমারই লস হলো। তোমার পকেটে যে 100 টাকা ছিল, যেটা নিয়ে তুমি বেরিয়েছিলে, সে টোটো ভাড়া, অটো ভাড়া দিতে তোমার শেষ হয়ে গেল। সেরকম ইলেকট্রন যেটা ছিটকে বেরিয়ে গেছিল, সে আবার ওই জায়গায় ফিরে এলো, কিন্তু ফিরে আসার সময় কি হলো? তার অনেকটা শক্তি তার অপচয় হয়ে গেল। আর সেই শক্তিটা কাজে লাগিয়ে কি তৈরি করলো? ATP। এটা বলি ফটো ফসফোরাইলেশন। এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে তৈরি করলো অন্ধকার বিক্রিয়া। সে অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কে টানলো RUP দিয়ে তৈরি করলো PGA, তারপর PGLD, তারপর 2 PGLD গ্লুকোজ, আর 10 PGLD পুনরায় RUP। আর একটা লাইন, একটা ওয়ার্ড আমি তোমাদের বলে দিই, এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র বা C3 চক্র।
কেলভিন চক্র বা সিফি চক্র। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই প্রক্রিয়া প্রথম আবিষ্কার করলো। কেলভিন চক্র বা সিফি চক্র, বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াটা প্রথম আবিষ্কার করলো। কেলভিন চক্র তো আছে, কেলভিন বিজ্ঞানী কেলভিনের চক্রটা আমি একটু বললাম ভুল, কেলভিন এই চক্রটা আবিষ্কার করেছে বলে কেলভিন বলা হয়, কেলভিন চক্র। আর সিফি চক্র কেন বলা হয়? বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছিল বলে এই চক্রটার নাম কেলভিন চক্র, ব্ল্যাকম্যানটা একটু ভুল হয়েছে। আর সিফি চক্র কেন বলছি না, প্রথম যে উৎপাদিত বস্তু, ভালো করে দেখো, প্রথম যে উৎপাদিত বস্তু তার নাম পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা মাত্র 3 কার্বন, তার জন্য এই চক্রটার নাম দিল সিফি চক্র। পরে আমরা যখন সায়েন্স নিয়ে পড়বে 12-এ, তখন দেখবে C4 চক্র বলে একটা চক্র আছে, C2 চক্র বলে একটা চক্র আছে, আর অনেক আছে। তোমার 9-এর সিলেবাসে তোমার মূলত সিফি চক্র আছে। কেন সিফি বললাম না, প্রথম যে প্রোডাক্ট তৈরি হয়েছিল তার নাম পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, মাত্র 3 কার্বন, তাই এটা C3 সাইকেল বলছি। আর বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করেছিল বলে এটাকে আমরা বলছি কেলভিন সাইকেল। তা 3টে বিজ্ঞানী নাম আমরা জেনেছি। তার শব্দটি দিয়েছিল বার্নেস, এখানে রবিন হিলের কথা শুনেছি, এখানে কেলভিনের কথা শুনেছি। তাহলে আস্তে আস্তে তোমরা আরো কিছু বিজ্ঞানীর নাম পরবর্তীকালে শুনবে। তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, আমরা তোমাদের যত সম্ভব সাহায্য করা যায় আমরা করব। এই পর্যন্ত।